প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি সুলতানা আক্তারি। আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, অনেকে মনে করে সমাস শিখতে নাকি 6 মাস সময় লেগে যায়। আসলে কি তাই? চলো আমরা একটি সহজভাবে সমাস শেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, পাঠ যাতে দীর্ঘ হয়ে না যায়, তোমরা যাতে মনোযোগ ধরে রাখতে পারো, এজন্য আমি সমাসকে 3টি পর্বে ভাগ করব। আশা করছি তোমরা যদি ভিডিও 3টি দেখো তাহলে উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জেনে নিব সমাস কি। সমাস হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের একটা পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলে। এই অনেকগুলো পদকে একটা পদে পরিণত করার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলবো সমাস। সমাসের আরও কিছু নাম আছে, যেমন একপদীকরণ, সংক্ষেপণ, পদের মিলন। যেহেতু অনেকগুলো পদকে একটা পদে পরিণত করা হয়, এজন্য আমরা সমাসকে একপদীকরণ বলতে পারি। যেহেতু একটা বড় বাক্যকে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়, সে কারণে আমরা সমাসকে সংক্ষেপণ বলতে পারি। এবং যেহেতু এখানে অনেকগুলো পদের মিলন ঘটতেছে, সেই কারণে এটিকে পদের মিলনও বলতে পারি। সমাস সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা সমাসের কিছু প্রয়োজনীয়তা দেখে নেই, ঠিক কী কারণে আমাদের সমাসের প্রয়োজন রয়েছে। প্রথমে হচ্ছে, সমাস ভাষাকে সহজ ও সাবলীল করতে সাহায্য করে। সমাসের কারণে ভাষা শ্রুতিমধুর হয়। শ্রুতিমধুর অর্থ হচ্ছে শুনতে ভালো লাগে। সমাসের কারণে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। শব্দভাণ্ডার সমৃদ্ধ কথাটার অর্থ হচ্ছে যে ভাষার শব্দ সংখ্যা যত বেশি, সেই ভাষা তত বেশি সমৃদ্ধ। সমাস নতুন নতুন শব্দ গঠন করতে সাহায্য করে, ঠিক সে কারণেই সমাস শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতেও সাহায্য করে। সমাসের একটু কাজটাও আমরা দেখে নেই। সমাসের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। এখানে একটি স্লাইডের মাধ্যমে আমরা সমাসের বিভিন্ন অংশগুলোকে একটু শিখে নেই। এখানে একটি উদাহরণ দিয়েছি আমি, সেটি হলো মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। এখানে মৌ সংগ্রহ করে যে মাছি, টোটাল 5টা পদ মিলে হয়েছে মৌমাছি। যেহেতু 5টা পদকে আমরা একটা পদে পরিণত করলাম, তাহলে মৌমাছিটি হচ্ছে সমাস। সমাসকে আমরা সমস্ত পদ বলতে পারি, কারণ এই সমস্তটা বাক্য মিলে এই পদটি গঠিত হয়েছে। সমস্ত পদকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পূর্বপদ এবং একটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। এই যে মৌমাছি শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই মৌমাছিতে মৌ এবং মাছি এই 2টা ভাগে যদি আমরা একে ভাগ করি, তাহলে মৌ হবে পূর্বপদ আর মাছি হবে পরপদ বা উত্তরপদ। এবং মৌ সংগ্রহ করে যে মাছি, এই টোটাল যে বাক্যটা আছে, এই বাক্যটাকে আমরা বলতে পারি ব্যাস বাক্য। আরেকটি বিষয় সম্পর্কে আমরা জেনে নিই, সেটি হলো সমস্যমান পদ। সমস্যমান পদ হচ্ছে যে যে পদ মিলে সমস্ত পদ হয়, তাকে সমস্যমান পদ বলে। এই পুরো ব্যাস বাক্যটার মধ্যে মৌ এবং মাছি এই 2টা মিলে যেহেতু সমস্ত পদ হয়েছে, তাই মৌ এবং মাছি এই দুটোকে আমরা সমস্যমান পদ বলতে পারি। তোমাদের সুবিধার জন্য সমাসকে আমি একটু বর্ণনামূলকভাবে এখানে রাখার চেষ্টা করেছি। তাহলে দেখো, সমস্ত পদটা কি? সমস্ত পদ হচ্ছে সমাসবদ্ধ শব্দকেই আমরা সমস্ত পদ বলবো। সমস্ত পদের 2টো অংশ থাকে, আমি আগেও বলেছি, একটি হলো পূর্বপদ এবং একটি হলো পরপদ বা উত্তরপদ। তাহলে যে উদাহরণটা আমরা দেখেছি, সেই উদাহরণ অনুযায়ী মৌমাছিটি হলো সমাস বা সমস্ত পদ, এবং এখানকার মৌ হলো পূর্বপদ এবং মাছি হলো পরপদ বা উত্তরপদ।
ব্যাসবাক্য কি? ব্যাসবাক্য হচ্ছে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বলে। ব্যাসবাক্যের আরও দুটো নাম রয়েছে, একটি হলো বিগ্রহ বাক্য আর একটি হলো সমাস বাক্য। তাহলে সেই উদাহরণ অনুযায়ী মধু সংগ্রহ করে যে মাছি, এই পুরো বাক্যটাই হলো ব্যাসবাক্য। সমসমান পদ কি? যে যে পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। সমসমান পদ, তাহলে উদাহরণ অনুযায়ী মৌ এবং মাছি, এ দুটো হলো সমসমান পদ। আমরা একটু সমাসের প্রকারভেদটা দেখে নেই। নবম দশম শ্রেণী অনুযায়ী সমাসকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। পরবর্তী দুটো ভাগে আমরা সমাসের এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।